জাদুর সোনা ও রূপার শাড়ি। এক গ্রামে অনামিকা ও কণিকা নামের দুই বোন বাস করত। ওদের বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ওরা দুই বোন ওদের মামা মামির বাড়িতে বসবাস করত। মামা আর মামি অনেক দয়ালু ছিল, ওদেরকে কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেননি। কিন্তু ওরা যখন বড় হচ্ছিল ওদের বিয়ে নিয়ে তারা খুব চিন্তায় পড়ে যায়, কেননা তাদের কোনো তেমন টাকা পয়সা ছিল না। অনেক কষ্টেই তাদের দিন যেত। তবুও দুই ভাগ্নির বড় করা, পড়াশোনা করানো, এইসব কিছুতে তারা কোনো কমতি রাখেননি। অনামিকার কণিকার জন্য একের পর এক বিয়ের পাত্র দেখা হচ্ছিল, কিন্তু সবাই মোটা টাকা যৌতুক চাইলে বিয়ে ভেঙে যেত আর বিয়েটা কোনোভাবেই করানো যেত না। এইভাবেই দিন যাচ্ছিল। মামা আর মামি চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে যাচ্ছিল। অনামিকার কণিকা বলে, দেখ, আমাদেরকে বাবা মা না থাকা সত্ত্বেও মামা মামি নিজেদের সন্তানের মতোই বড় করেছেন। আমাদেরকে লালন পালন করবেন বলে ওনারা কোনো সন্তানও নেননি। আর এখন আমাদের বিয়ে নিয়ে ওনাদের এত চিন্তা করতে হচ্ছে। আমরা কি ওনাদের জন্য কিছুই করতে পারবো না? সারা জীবন কি ওনাদের থেকে নিয়েই যাব? হ্যাঁ রে, আমারও খুব খারাপ লাগে ভাবলে। আমরা তো মাত্র ভার্সিটিতে উঠেছি, আর আমাদের ভার্সিটির খরচও তো ওনারা জোগাতে পারছেন না। আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে টিউশন করিয়েছি কিছু টাকা আয় করবো, তারও ব্যবস্থা নেই। তাই তো আমাদেরকে ওনারা বিয়ে দিয়ে দিতে চাইছেন। কিন্তু আমরা বিয়ে করে না হয় চলে যাব, তখন ওনাদের কি হবে? আমাদের কিছু একটা করা উচিত। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। চল, আমরা কিছু একটা বিক্রি করতে শুরু করি। আমি তো ক্লাসে শাড়ির ওপর পেন্টিং করা শিখেছিলাম। আমরা বরং দুই বোন মিলে শাড়ির ওপর পেন্টিং করে সেগুলো অনলাইনে বিক্রি করতে থাকি। হ্যাঁ, ভালো আইডিয়া দিয়েছিস। এতে কিছু টাকাও জোগাড় হবে, আর আমরা মামা মামিকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো। অনামিকার কণিকা অনলাইন থেকে শিখে কাপড়ের উপর পেন্টিং করা শুরু করলো। ওরা পেন্টিং করে শাড়ি, থ্রি পিস, ফতুয়া বিক্রি করতে থাকলো। বেশ কিছুদিন ওদের ভালোই চলছিল। কিছুদিন অনলাইনে কাজ করার পর ওরা একটা দোকান দিল, যেখানে ওরা রেগুলার শাড়ি, থ্রি পিস, চুড়িদার এগুলো বিক্রি করত। মামা আর মামিও তাদের ভাগ্নিদের এত সুন্দর ব্যবসা দাঁড় করানো দেখে অনেক খুশি হয়। কয়েক বছর পর তারা নিজেরাই বিয়ের জন্য ভালো পাত্র খুঁজে পাবে, এই ভেবে তারা নিশ্চিন্ত হন। এভাবেই দিন যাচ্ছিল। একদিন ওদের দোকানে একজন বৃদ্ধা মহিলা আসে। বাবারা, তোমাদের এই দোকানের নাম অনেক দূর থেকে শুনে আসলাম। আমি বৃদ্ধ মানুষ, আমার পরনের শাড়িটাও ছিঁড়ে গেছে। যদি তোমরা আমাকে একটা শাড়ি দিতে, আমি তাহলে শাড়িটা পরতে পারতাম। ছেঁড়া কাপড় পরে বাইরে বেরোতেও লজ্জা করে। আমি মানুষের কাছে হাত পেতে দিন চালাই, কিন্তু পরনের পোশাকটাও যদি ছেঁড়া ফেরা হয়, কিভাবে ঘর থেকে বেরোবো বলো তো? আহারে বুড়িমা, আপনার কষ্ট দেখে তো আমাদের সত্যি খুব খারাপ লাগছে। শাড়ি না হয় আপনাকে দেব, কিন্তু এই বয়সে আপনি পথে ঘুরে ঘুরে কেন ভিক্ষা করবেন? আমাদের বাবা মা নেই, বাবা মায়ের কষ্ট আমরা বুঝতে পারি। আপনার কি কোনো ছেলে সন্তান বা মেয়ে নেই? না রে মা, আমার ছেলে মেয়ে স্বামী কেউ নেই। বন্যায় সব ভেসে গেল। এরপর আমি এভাবেই বাড়ি বাড়ি ঘুরে চেয়ে চিনতে দিন কাটাই। বুড়িমা, আপনার কষ্ট দেখে মনে হচ্ছে আমাদের কষ্ট কিছুই না। আপনি চিন্তা করবেন না, আমাদের এই দোকানের সবচেয়ে ভালো শাড়িটাই আপনাকে দেব। তবে আপনাকে কথা দিতে হবে, আপনি আপনার বাড়িতে গিয়ে আপনার ব্যাগপত্র নিয়ে আমাদের কাছে চলে আসবেন। আমরা এখন ভালো টাকা আয় করি। আপনার মতো একজনকে আমরা অবশ্যই লালন পালন করতে পারবো। তোমাদের মন দেখছি অনেক বড়। আমি তো তোমাদের পরীক্ষা করতে এসেছিলাম। এই বলে সেই বুড়িটা একটা পরীর রূপ ধারণ করলো। তোমরা অনেক ভালো মেয়ে। তোমরা একজন বৃদ্ধাকে চেনো না জানো না আশ্রয় দেওয়ার জন্য রাজি হয়ে গেছো। তোমাদের বাবা মা মারা গেছেন, তোমরা অনেক পরিশ্রম করেই দোকানটা দাঁড় করিয়েছো। তবে আমিও তোমাদের সাহায্য করতে চাই। এই নাও, এটা হলো সোনার শাড়ি, আর এটা হলো রূপার শাড়ি। সোনার শাড়ি দিয়ে তোমরা যত ইচ্ছা তত শাড়ি নিতে পারবে, আর সেই শাড়ি বিক্রি করতে পারবে, গরিব অসহায়দের দিতে পারবে। আর রূপার শাড়ি থেকে তোমরা যত ইচ্ছা তত টাকা নিতে পারবে। তাই এখন থেকে আশা করি তোমরা
অসহায় গরিব দুঃখীদের এভাবেই পাশে থাকবে। এই বলে সোনা ও রূপার শাড়ি দিয়ে পরী সেখান থেকে উধাও হয়ে যায়। আর ওরা দুই বোনও পরীর দেওয়া জাদুর শাড়ি ব্যবহার করে অসহায় মানুষদের সাহায্য করতে থাকে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। বিয়ের জাদুর সোনার ও ঘাসের লেহেঙ্গা। জয়া ও রিমু দুই বান্ধবী ছিল। জয়া ছিল ধনী পরিবারের মেয়ে, আর রিমু ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের। জয়ার বাবা ছিল অনেক বড় বিজনেসম্যান, কিন্তু জয়ার বাবা যেহেতু বিজনেসের কাজে শহরে থাকতেন, তাই জয়া ওর মায়ের সাথে গ্রামেই থাকত। জয়া গ্রামের সাধারণ স্কুলেই পড়াশোনা করত, কিন্তু ওর বাবা মায়ের টাকা পয়সার কোনো কমতি ছিল না। অন্যদিকে রিমুর বাবা মায়ের টাকা পয়সার তো অভাব ছিলই, তার সাথে ওদের এত বড় ব্যবসাও ছিল না। মধ্যবিত্ত পরিবারের হওয়ার কারণে রিমুকে অনেক কিছুই মুখ বুঝে সহ্য করে নিতে হতো। রিমু আর জয়ার বন্ধুত্ব এই সব টাকা পয়সার ঊর্ধ্বে ছিল। ওরা দুইজনের অনেক ভালো বন্ধু ছিল। এভাবেই ওরা একসঙ্গে মিলেমিশে পড়াশোনা শেষ করে, আর তারপর দুইজনের বিয়ে একই দিনে ঠিক হয়। জয়ার বিয়ে ঠিক হয় একটা অনেক ধনী পরিবারের ধনী ছেলের সাথে, আর রিমুর বিয়ে ঠিক হয় মধ্যবিত্ত পরিবারের একটা ছেলের সাথে। এটা নিয়ে ওদের কোনো আফসোস ছিল না, ওরা যার যার অবস্থানে অনেক খুশি ছিল। তারপর রিমু আর জয়া ওদের বিয়ের শপিং এর জন্য বেরিয়ে পড়ে। জয়া বলে, দেখ রিমু, আমার সঙ্গে তো যাচ্ছিস, তোর যদি কোনো কিছু পছন্দ হয় তুই কিন্তু নিয়ে নিবি, কেমন? আমাকে কিন্তু বলতে আবার লজ্জা পাস না। আরে না না, কি বলছিস জয়া, তোকে আবার বলতে লজ্জা কিসের? কিন্তু আসলে আমার অন্য কিছু পছন্দ হয় না। তুই তোর জন্য শপিং কর না, আমি তো তোকে শপিং করে দিতে এসেছি। আমি তোর জন্য বেস্ট বেস্ট সবকিছু চুজ করে দেব, ঠিক আছে? হ্যাঁ, তুই তো আমার বেস্ট বান্ধবী। চল চল, শোন, আমি না আমার বিয়ের জন্য একটা লেহেঙ্গা দেখেছিলাম অনলাইনে, চল ওটা আগে দেখি, অনেক সুন্দর। তারপর জয়া ও রিমু সেই শপিং মলে যায় আর দেখে সেখানে খুব সুন্দর একটা সোনার লেহেঙ্গা চকচক করছে। জয়া এটা দেখে বলে, এই দেখ, এটাই তো আমি পছন্দ করেছিলাম অনলাইনে। এই সোনার লেহেঙ্গাটা পরলে আমাকে অনেক সুন্দর লাগবে। শোন, আমি কিন্তু আমার বিয়েতে এটাই পরবো। তুইও কিছু একটা পছন্দ করে নে না, বিয়েতে কি পরবি তুই? আরে, এটা তো অনেক দামি, এটার দাম হচ্ছে 50 লাখ টাকা। তুই এত টাকার লেহেঙ্গা পরে কি করবি? একটা সাধারণ লেহেঙ্গা হলেই তো হচ্ছে। আরে, আমার বাবার কি টাকার অভাব আছে? আমার বাবা অনেক টাকা আয় করে, এটা তো আমার বাবার টাকার কাছে কিছুই না। শোন না, তুই তোর জন্য কিছু পছন্দ কর। না রে, আমার পরিবার তো মধ্যবিত্ত, তুই জানিসই। আমি পুরনো কোনো একটা লেহেঙ্গা পরে বিয়ে করে নেব, এসব নিয়ে আমার এত চিন্তা নেই। দুই বান্ধবী এভাবেই কথা বলতে বলতে সেখান থেকে শপিং শেষ করে চলে এলো। যখন শপিং শেষ করে রিমু বাসায় এলো, ওর মাকে ওর মনের কথা খুলে বলল, মা, জয়া তো অনেক সুন্দর একটা সোনার লেহেঙ্গা পরবে ওর বিয়েতে, কিন্তু আমি কি পরবো? আমাদের যে অবস্থা, আমি তো তোমাকে বলতেও পারছি না। মা, আমাকে কি একটা বিয়ের জন্য নতুন লেহেঙ্গা বানিয়ে দেবে? ওদের অবস্থা এমন ছিল যে বিয়ের সব খরচপত্র জোগাড় করতে ওদের হিমশিম খেতে হচ্ছিল, তাই দামি কোনো লেহেঙ্গা এফোর্ড করা ওদের পক্ষে সম্ভব ছিল না। তখনই জয়া বলল, আরে তুই আন্টিকে বলছিস কেন? আন্টির পক্ষে তো সম্ভব হবে না। শোন, আমি না হয় আমার বাবাকে বলে তোর জন্য একটা লেহেঙ্গার ব্যবস্থা করে দিচ্ছি। না না, আমি চাই আমার বিয়েতে আমার বাবা মার থেকেই নেব, তোদের থেকে নিলে সেটা ভালো দেখায় না। ঠিক আছে, তোকে আমি বললাম, তোর যা ইচ্ছে তাই কর। জয়া ওর বাসায় চলে গেল। এদিকে রিমুর মা সারা রাত চিন্তা করে ভেবে পেল না কিভাবে তার মেয়েকে বিয়ের জন্য লেহেঙ্গা বানিয়ে দেবে। রাতের বেলা চাঁদের আলোতে হঠাৎ তার চোখ গেল তার উঠোনের ঘাসগুলোর দিকে, যেগুলো একদম চকচক করছিল। তাই সে ভাবলো যে করেই হোক এই ঘাস দিয়ে সে তার মেয়ের বিয়ের লেহেঙ্গা তৈরি করবে। তাই সে 3 দিনের মধ্যে সেই ঘাসগুলো দিয়ে খুব সুন্দর একটা লেহেঙ্গা তৈরি করলো। আসলে তখন সেই ঘাসগুলোর ওপরে একটা পরী জাদু করে গিয়েছিল, যেন সেই ঘাসগুলো চকচক করে। আর সেই জাদুর ঘাসগুলো দিয়েই রিমুর মা তার মেয়ের জন্য বিয়ের লেহেঙ্গা তৈরি করে। বিয়ের দিন সেখানে জয়া সোনার লেহেঙ্গা পরে আসে, অন্যদিকে রিমু পরে আসে ওর মায়ের বানানো ঘাসের লেহেঙ্গা, যেটা দেখতে যেন হীরার মতো চকচক করছিল। সবাই ওর বানানো সেই ঘাসের লেহেঙ্গাটাই পছন্দ করে। এমনকি সেই বিয়েতে যারা এসেছিল সবাই সেই লেহেঙ্গা এত পছন্দ করে যে রিমুর মায়ের কাছে অনেক অনেক লেহেঙ্গার অর্ডার চলে আসে।
আর রিমুর মা একের পর এক সেই জাদুর ঘাস থেকে লেহেঙ্গা বানাতে শুরু করে। যেহেতু সেগুলো জাদুর ঘাস ছিল, সেগুলো না নষ্ট হতো না শেষ হতো। এভাবেই এক রাতের মধ্যে রিমুদের পরিবারের ভাগ্য বদলে যায়, আর রিমু আর ওর পরিবার অনেক সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে থাকে। বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। বাই বাই।